কি করছো তুমি নীলা? পাগল হয়ে গেছো নাকি? ব্যালকনি থেকে নেমে এসো বলছি, না হলে নিচে পড়ে যাবে। কিন্তু কিছু বুঝে ওঠার আগেই এক তীব্র চিৎকার এবং তারপর সব শেষ। চোখের পলক ফেলবার আগেই অমলের চোখের সামনেই নীলা 5 তলা থেকে লাফ দিয়ে নিজেকে শেষ করে দেয়। মাত্র 10 বছরের দাম্পত্য জীবন অমল ও নীলার। তাদের একটি 8 বছরের ছেলেও আছে। সমস্ত কিছুই ঠিকঠাক চলছিল তাদের জীবনে, কিন্তু হঠাৎ করে তাদের সাজানো গোছানো সংসারে কারো যেন অভিশাপ নেমে আসে। হঠাৎ করে প্রথমে বাবান এবং তারপর নীলার চলে যাওয়ার ফলে অমল পুরোই একা হয়ে পড়ে। হতাশা ও অনুশোচনায় ভুগতে ভুগতে সে মৃত্যুর দিকে এগোতে থাকে। এই জীবন যন্ত্রণা থেকে মুক্তির জন্য সে নিজেকে শেষ করে দেবার অনেকবার চেষ্টা করেছে, কিন্তু কোনো এক অদৃশ্য শক্তি তাকে বারবার মৃত্যু মুখ থেকে ফিরিয়ে নিয়ে এসছে। অমল ছিল একটি বেসরকারি অফিসের ম্যানেজার। সকালে অমল অফিসে চলে যাবার পর সারাদিনই নীলা আর বাবান এই ফ্ল্যাটে একা থাকত। তবে নীলা এই ফ্ল্যাটে তারা ছাড়াও আরও একজনের উপস্থিতি সে অনুভব করতে পারে। এই বিষয়ে নীলা অমলকে বললে অমল তার কথা হেসে উড়িয়ে দিয়ে বলে, সারাদিন ইউটিউবে খালি ভূতের গল্প শুনতে শুনতে তোমার মাথাটা গেছে, তাই এখন চারপাশে ভূতের অস্তিত্ব অনুভব করতে পারছো। ওসব বন্ধ করে বাবানকে নিয়ে এই ফ্ল্যাটের চারপাশটা ভালো করে ঘুরে দেখো, মন একদম ঠিক হয়ে যাবে। তাহলে আর ভূতকে নয়, তোমার চারপাশে শুধু আমাকেই অনুভব করতে পারবে, বুঝলে আমার প্রিয়? এই বলেই অমল নীলাকে তার কাছে টেনে নিয়ে আদর করতে শুরু করে। অমল অফিসে চলে যাবার পর একদিন নীলা বাবানকে নিয়ে তাদের ফ্ল্যাটের পিছনে থাকা পার্কে চলে যায়। একটি বেঞ্চিতে বসে সে ফোনে আবার ভূতের গল্প শুনতে থাকে, আর অন্যদিকে বাবান একা একা খেলতে থাকে। কিন্তু বাবান খেলার সময় কারো ডাকার আওয়াজ শুনতে পেল। সেই ডাক শুনে বাবান মন্ত্রমুগ্ধের মতন একটা পরিত্যক্ত জঙ্গলে ঘেরা জায়গায় যেতে থাকে। অন্যদিকে নীলা ভূতের গল্প শোনায় এতটাই বিভোর ছিল যে বাবানের দিকে তার কোনো খেয়ালই ছিল না। কিছুক্ষণ পর বাবানের চিৎকার শুনতে পেয়ে নীলার ঘোর কাটে। সে তার আশেপাশে বাবানকে দেখতে না পেয়ে পাগলের মতন এদিক ওদিক ছুটতে থাকে। তাও কোথাও সে বাবানকে খুঁজে পেল না। তাকে এভাবে ছোটাছুটি করতে দেখে ওই ফ্ল্যাটের সিকিউরিটি গার্ড চলে আসে। এরপর তারা দুজনে মিলে বাবানকে খুঁজতে খুঁজতে পৌঁছে যায় সেই জঙ্গলে ঘেরা জায়গায়। তবে অদ্ভুত ব্যাপার হলো, সেখানে গিয়ে নীলা দেখল বাবান মাটিতে বসে একটি পুতুল নিয়ে খেলছে। নীলা বাবানের কাছে গিয়ে তাকে কোলে তুলে নেয় এবং তার হাতে থাকা পুতুলটি ফেলে দিতেই বাবান হঠাৎ করেই হিংস্র হয়ে ওঠে এবং নীলাকে আক্রমণ করে বসে। বাবান তার হাতের নখ দিয়ে নীলার মুখ আঁচড়ে রক্ত বার করে দেয় এবং এক ভয়ানক গলায় বলতে থাকে, ওখানে দাঁড়িয়ে থাকা সিকিউরিটি গার্ড তৎক্ষণাৎ ওই পুতুলটি মাটি থেকে তুলে বাবানকে দিতেই তার মধ্যে এক পরিবর্তন দেখা গেল। কোথায় সেই হিংস্রতা? বাবান যেন আগের মতন ছোট্ট শিশুর মতো আচরণ করতে শুরু করে। পুতুলটি পেয়ে সে হাসতে থাকে এবং নীলার গালে চুমু খেতে থাকে। বাবানের এই পরিবর্তন নীলাকে বেশ চমকে দেয়। সে ভাবল হয়তো বাবান রেগে গিয়ে এমনটা করছে, তাই সেই পুরো ঘটনাটি অমলের কাছ থেকে গোপন করে রাখে। আর এটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল। এরপর থেকেই তার সাথে ঘটতে থাকে অদ্ভুত সব ঘটনা। যেমন বাবানের কাছ থেকে পুতুলটিকে কিছুতেই আলাদা করা যেত না, আর করলেই বাবান হিংস্রভাবে তার উপর আক্রমণ করত। পুতুলটিকে অন্য কোথাও রেখে দিলে সে যেন কোনো এক জাদু বলে আবার বাবানের কাছে চলে আসতো।
অফিসের কাজের জন্য অমলকে 1 সপ্তাহের মতন দিল্লি যেতে হয়। ওদিকে দিনের বেলায় ঠিক থাকলেও রাত হতেই বাবানের মধ্যে অস্বাভাবিক পরিবর্তন দেখা যেতে থাকলো। একদিন রাতে নীলা যখন ঘুমিয়েছিল তখন হঠাৎ করেই এক হাসির আওয়াজে তার ঘুম ভেঙে যায়। সে ঘুম থেকে উঠে টিভির আওয়াজ এবং হাসির আওয়াজ একসাথে শুনতে পায়। সে তা অনুসরণ করে বাইরে বেরোতেই দেখল টিভিটি চালানো এবং টিভির সামনে চেয়ারে ওই পুতুলটি বসা এবং সে টিভিতে কার্টুন দেখে হাসছে। তবে নীলার উপস্থিতি টের পেয়ে পুতুলটি তার দিকে ঘুরে তাকায় এবং হাসতে থাকে। নীলা তা দেখে প্রচন্ড ভয় পায় এবং সে তৎক্ষণাৎ পুতুলটিকে ঘরের জানালা দিয়ে ছুঁড়ে বাইরে ফেলে দেয়। কিন্তু সকালে ঘুম ভাঙতেই নীলা পুরো চমকে যায়। সে দেখল বাবান খাটের ওপর বসে ওই পুতুলটি নিয়ে খেলছে। নীলা বুঝতে পারল না যে পুতুলটিকে সে গতকাল রাতে বাইরে ফেলে দিয়েছিল তা কিভাবে আবার বাবানের কাছে চলে আসলো। বাবানের পক্ষেও একা বাইরে গিয়ে পুতুলটাকে নিয়ে আসা কোনোভাবেই সম্ভব ছিল না। পরের দিন বাবান ঘুমিয়ে যাওয়ার পর নীলা সেই পুতুলটিকে পাশের ঘরে রেখে এসে এবং নিজেও ঘুমিয়ে পড়ে। তখন প্রায় মধ্যরাত। কারো কথা বলার আওয়াজে নীলার ঘুম ভেঙে যায়। সে পাশ ফিরতেই তার পাশে বাবানকে দেখতে পেল না। সে কথার আওয়াজ অনুসরণ করে পাশের ঘরে যেতেই চমকে উঠল। সে দেখল ওই পুতুলটি এবং বাবান দুজনেই দুজনের সাথে কথা বলছে এবং দুজনেই একসাথে হাসছে। এই দেখে নীলার সারা শরীর দিয়ে এক ঠান্ডা স্রোত নেমে গেল। সে বুঝতে পারল এই পুতুল কোনো সাধারণ পুতুল নয়, নিশ্চয়ই এর মধ্যে খারাপ কিছু রয়েছে। তাই তৎক্ষণাৎ সে আবারও জানলা দিয়ে ওই পুতুলটিকে ছুঁড়ে বাইরে ফেলে দেয়। কিন্তু এটা করার সাথে সাথেই বাবানের মধ্যে এক ভয়ানক পরিবর্তন দেখা দিল। সে প্রচণ্ড হুঙ্কার দিয়ে নীলার উপর ঝাঁপিয়ে পড়ে এবং নীলার গলা টিপে ধরে বলতে থাকে, বাবানের হাতের প্রচণ্ড চাপে নীলার দম আস্তে আস্তে বন্ধ হয়ে যেতে থাকে। এরপর কি হয়েছিল তার আর মনে নেই। নীলার যখন জ্ঞান ফেরে তখন সে দেখল বিছানায় শুয়ে আছে এবং অমল তার পাশে বসে আছে। আসলে ওই রাতে বাবান যখন নীলার গলা টিপে ধরেছিল সেই সময় অমল বাড়ি ফিরে এসে নিজের কাছে থাকা ডুপ্লিকেট চাবি দিয়ে ঘরের দরজা খুলতেই সেই ভয়ানক পরিস্থিতি দেখতে পায়। এরপর সে অনেক কষ্টে বাবানের কাছ থেকে নীলাকে ছাড়িয়ে নেয়। তবে ততক্ষণে দম নিতে না পেরে নীলা অজ্ঞান হয়ে যায়। এরপর নীলা তার সাথে ঘটে যাওয়া সমস্ত কিছুই অমলকে খুলে বলে এবং বাবানের কথা চিন্তা করে কষ্টে কাঁদতে থাকে। সমস্ত কিছু শুনে অমল বুঝতে পারে বাবানের সাথে নিশ্চয়ই খারাপ কিছু হয়েছে এবং হয়তো ওই পুতুলের জন্য এসব কিছু হচ্ছে। তাই সে পুতুলটিকে অন্য জায়গায় ফেলে দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু যতবারই ওই পুতুলটিকে অমল অন্য কোথাও ফেলে দিয়ে আসে ততবারই পুতুলটি কোনো এক অদৃশ্য শক্তি বলে আবার বাবানের কাছে ফিরে আসে। ইতিমধ্যেই বাবানের মধ্যে আরও ভয়ঙ্কর পরিবর্তন আসতে শুরু করে। তার গলার স্বর পাল্টে পুরো মেয়েদের মতো হয়ে ওঠে। সে নিজের নখ দিয়ে নিজেকেই আঁচড়ে ক্ষত বিক্ষত করতে থাকে। তার মুখ আস্তে আস্তে ফ্যাকাশে হয়ে ওঠে এবং সবসময় মুখ থেকে এক অদ্ভুত আওয়াজ বের করতে থাকে। এসব দেখে অমল বুঝতে পারে বাবানের উপর নিশ্চয় কোনো প্রেতাত্মা ভর করেছে। তাই পরের দিন সে এক তান্ত্রিককে তার বাড়িতে নিয়ে আসে। তান্ত্রিক ঘরে ঢোকা মাত্রই বুঝতে পারে এই ঘরে কোনো অশুভ শক্তি রয়েছে। তিনি বাবানের কাছে যেতেই বাবান অদ্ভুতভাবে বলে ওঠে, তান্ত্রিক বুঝতে পারে এই কোনো প্রেতাত্মার কাজ, যে হয়তো কোনো প্রতিশোধ নিতে চায়। এর পেছনে নিশ্চয়ই কোনো রহস্য লুকানো আছে। তাই সেসব রহস্য উন্মোচনের জন্য অমলকে সে বললে, তোর ছেলের মধ্যে এক অশুভ আত্মা প্রবেশ করেছে, তবে জানতে হবে সে কে এবং সে কি চায়। এর জন্য আজ রাতেই এক মহাযজ্ঞ করতে হবে। অমল ও নীলার কাছে আর কোনো উপায় না থাকায় তারাও যজ্ঞ করতে রাজি হয়ে যায়।
রাত্রি 12টায় তান্ত্রিক একটি ঘরে যজ্ঞের আয়োজন করে। বাবানকে একটি চেয়ারের সাথে বেঁধে তার চারিপাশে সিঁদুর, কর্পূর এবং চিতাভস্যের এক মিশ্রণ দিয়ে গোলাকার বাউন্ডারি কেটে মন্ত্র উচ্চারণ শুরু করলেন তান্ত্রিক। যজ্ঞ যতই এগোতে থাকলো, বাবান ততই যেন কষ্টে ছটফট করতে থাকলো। যজ্ঞ শেষ হতেই তান্ত্রিক জিজ্ঞাসা করলো, কে তুই? কি চাস তুই? কেন এসেছিস এখানে? এসবের উত্তরে বাবান এক প্রচণ্ড ভয়ঙ্কর চিৎকার করে বলে ওঠে, আমি অভয়া, আমি আমার মৃত্যুর প্রতিশোধ নিতে এসেছি। ওই অমলকে জিজ্ঞাসা কর, ও আমার সাথে কি করেছিল। অভয়ার নাম শোনা মাত্রই অমল থরথর করে কাঁপতে থাকে এবং আজ থেকে ঠিক 10 বছর আগের এক স্মৃতি তার মনে পড়ে যায়। আসলে এখন এখানে যে ফ্ল্যাটটি রয়েছে, আজ থেকে 10 বছর আগে এখানে অমলের পুরনো বাড়ি ছিল। তবে সেই বাড়িটির উত্তরাধিকারী ছিল অমলের একমাত্র ভাইজি অভয়া। অভয়ার বাবা মা অর্থাৎ অমলের দাদা বৌদি একটি অ্যাক্সিডেন্টে মারা যায়। তারপর থেকে অমল অভয়াকে লালন পালন করে বড় করে তোলে। কিন্তু অমলের উদ্দেশ্য ছিল অভয়ার কাছ থেকে এই সমস্ত সম্পত্তি হাতিয়ে নেওয়া এবং প্রমোটারকে তা অনেক টাকায় বিক্রি করা। কিন্তু অভয়া তার বাবা মায়ের এই একমাত্র শেষ স্মৃতিটাকে কোনোভাবেই হাতছাড়া করতে চায়নি। তাই সে সমস্ত সম্পত্তি অমলকে দিতে অস্বীকার করে। তাই সম্পত্তির লোভে অমল ষড়যন্ত্র করে একদিন রাতে অভয়ার ঘরে আগুন লাগিয়ে তাকে মেরে ফেলে এবং ঘটনাটিকে এমনভাবে সাজায় যাতে সবাই মনে করে শর্ট সার্কিট থেকে আগুন লেগেই অভয়ার মৃত্যু হয়েছে। এবং সেটাই হয়। অভয়ার মৃত্যুকে সাধারণ অগ্নিকাণ্ড মনে করে পুলিশও কেসটি বন্ধ করে দেয়। এসব মনে পড়তেই অমলের চোখ থেকে জল বেরিয়ে আসে এবং সে তার ভুল বুঝতে পারে। তাই অমল অভয়ার কাছে হাত জোড়ো করে তার কৃতকর্মের জন্য ক্ষমা চায় এবং বাবানকে ছেড়ে দিতে বলে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। অভয়ার আত্মা বাবানের শরীরকে এমনভাবে কবজা করেছে যে তাকে ছেড়ে যাওয়া আর সম্ভব ছিল না। তান্ত্রিকও অমলের এই সমস্ত কুকর্মের কথা জানতে পেরে তাদের সাহায্য না করেই ওখান থেকে চলে যায়। এরপর আর মাত্র 1 সপ্তাহ বাবান বেঁচে ছিল। বাবানের মৃত্যুর জন্য অমলকে দায়ী করে নীলা হতাশায় ভুগতে থাকে। নীলা বাবানের মৃত্যু শোক সহ্য না করতে পেরে ঘরের ব্যালকনি থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে। বাবান ও নীলাকে হারিয়ে অমলও অনেকবার আত্মহত্যা করার চেষ্টা করেছে, কিন্তু প্রতিবারই অভয়ার আত্মা তাকে বাঁচিয়ে দিয়েছে। হয়তো অভয়া অমলকে এত সহজে মরতে দিতে চায় না। সে চায় অমল তার কৃতকর্মের জন্য সারা জীবন অনুশোচনায় ভুগুক এবং তাহলেই হয়তো অভয়ার প্রতিশোধ সম্পূর্ণ হবে, তার আত্মা শান্তি পাবে।